গেল প্রায় ১১ বছরে দেশে ভূমিকম্প হয়েছে ৬৭টি, যার অর্ধেকই হয়েছে এই এক বছরে। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভূমিকম্পের গড় ছিল অন্তত ৪ বার। গেল এক বছরেরও বেশি সময়ে শুধু তা ৮ গুণই বাড়েনি। আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, দেশের ইতিহাসে এই সময়ে এত বেশিবার এমন ঘটনা আর ঘটেনি। শুধু চলতি বছরেই এ পর্যন্ত ভূমিকম্প হয়েছে ১১টি। তবে স্মরণকালের সবচেয়ে বড় ৫.৭ মাত্রার ভূমিকম্প নাড়িয়ে দেয় গেল বছর ২১শে নভেম্বর। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, ইন্দো বার্মা সাবডাকশন জোন আর ডাউকি ফল্টে সঞ্চিত শক্তির কারণে ভূমিকম্প হচ্ছে ঘন ঘন। আমরা আসলে ইন্দো প্যাসিফিক প্লেট যেটাকে বলে, ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, যেটা আমরা আসলে ইন্ডিয়ান প্লেটের মধ্যে আছি, এবং আমাদের উত্তরে যেটা আছে সেটা হলো যে আপনার ইউরেশিয়ান প্লেট। তো এই দুইটা প্লেট কি হয়েছে, আমাদের যে বাংলাদেশের নর্দার্ন পার্ট বা নর্থ ইস্ট, এখানে একটা প্লেট আরেকটা প্লেটের মধ্যে ঢুকে গিয়েছে, কলয়েড হয়ে গিয়েছে, সাবডাক্ট হয়েছে। পাশাপাশি আমাদের ইস্টে যে মায়ানমার সাবপ্লেট একটা আছে, যে প্লেটটাও কিন্তু ওয়েস্টে মুভ করছে। তা আসলে এই তিনটা প্লেট যখন একটা জায়গায় কি হয়েছে, জাংশনের মতো হয়েছে, হ্যাঁ, যার কারণে এই অঞ্চলে যে একটা সংঘর্ষ হলে কি হয়, আপনি যদি একটা জিনিস আরেকটা জিনিসের সঙ্গে যদি সংঘর্ষ করেন, তাহলে দেখবেন যে ওই জায়গাটা একটা হিটের সৃষ্টি হয়, একটা এনার্জি সে এখান থেকে গেইন করতে থাকে। এই যে এনার্জিটা গেইন করেছে, তো এই এনার্জিগুলো যেহেতু এখানে গেইন করছে এই অঞ্চলটায়, সুতরাং তখন এনার্জি গেইন হলে কিন্তু একটা প্রসঙ্গ চলে আসে যে এনার্জিটা তাকে একটা সার্টেন লেভেল পর তাকে রিলিজ করতে হয়। ভূপৃষ্ঠ তার নিজেকে স্টেবল করার জন্য তখন কি করে, তখন একটা ভূকম্পনের সৃষ্টি হয়। আসলে আমাদের এই অঞ্চলে যেটা হয়েছে এখন, সেই ভূমিকম্পই আমাদের এখানে হচ্ছে। এত অল্প ব্যবধানে ঘন ঘন এই ভূমিকম্প কি বড় কোনো বার্তা দিচ্ছে? আসলে দুইটা থিওরি আছে। একটা থিওরি হচ্ছে যে ছোট ছোট হয়ে গেলে বড়টা নাও আসতে পারে, আবার আরেকটা থিওরি আছে ছোট ছোট ইন্ডিকেট করছে যে বড় একটা আসবে, কারণ এনার্জিটা পুরোটা রিলিজ করতে পারে। তাহলে গত প্রায় ১০০-১৫০ বছরে তো বড় ভূমিকম্প হয়নি। আমাদের এখানে কিন্তু একটা শক্তি সঞ্চয় হচ্ছে। এখন কোন জায়গায় হবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আমাদের ধরে নেওয়াই ভালো যে আমাদের এখানে একটা বড় হবে, সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিটা নেওয়া উচিত। পরিকল্পনাবিদদের বিচারে নগর কাঠামোতে বড় অসঙ্গতি কমানো যাচ্ছে না এখনো। ভূমিকম্প ঝুঁকিতে থাকা ভবন চিহ্নিত করা, সেগুলোর ব্যবস্থাপনা কিংবা নতুন ভবন কতটুকু নিয়ম মেনে হচ্ছে তা নিয়েই প্রশ্ন আছে গবেষকদের। বিল্ডিং কোড হচ্ছে নতুন বিল্ডিং এর জন্য, কিন্তু আমাদের যে এক্সিস্টিং স্ট্রাকচার আছে সেটা কি অবস্থা? আমি যদি ঢাকার কথাই বলি, ঢাকাতে প্রায় টোটাল ২১ লাখ ভবন, তার মধ্যে ১৫ লাখ হচ্ছে একতলা ছাপড়া বস্তি, বাকি ৬ লাখ হচ্ছে সুউচ্চ দালান, যেটা ৪ তালা থেকে ৩০ তালা হচ্ছে। বিল্ডিং কে মজবুতিকরণ করলে আমাদের ৯০% মানুষের জীবন বাঁচবে, সেটার জন্য আমাদের বিল্ডিং কোডকে এনফোর্স করা নতুন বিল্ডিং এর ক্ষেত্রে, আর এক্সিস্টিং বিল্ডিং এ চিহ্নিত করে মজবুতিকরণ করার ব্যাপারটা। দুর্যোগ ঘটলে যে ফার্স্ট রেসপন্ড হিসেবে যে কাজ করবে, বা আমাদের যে কি বলা হচ্ছে হসপিটালাইজেশনের যে ব্যাপারটা আছে, সেই চিকিৎসা দিবে, সেটা কিন্তু তারা করতে পারবে। আমাদের যারা কর্তা ব্যক্তি, যারা এগুলা নিয়ে আসলে ডিসিশন মেকার, আমলারা, তারা আসলে এটাকে প্রপারলি ডিসিশন নিচ্ছেন না, এবং প্ল্যানার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, জিওলজিস্ট সবাইকে নিয়ে কাজ করে, মানে এই যে বসে মাথা ঘামা যে লং টার্ম শর্ট টার্ম প্ল্যানটা করে, এটা এখন পর্যন্ত কেউ করে ওঠেনি। সাম্প্রতিক সময় গত মাসে যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে ১,০০০ ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। ভূমিকম্প প্রতিরোধে প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করতে ১১ই মার্চ ফের বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।